আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞানের আ ৭ম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের ২০২৪ সালে আসা সকল বোর্ডের এমসিকিউ সমস্যার সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখি বাতাসের প্রবাহ দিয়ে বাদ্যযন্ত্র কোনটি? তো আমরা জানি বাতাসের প্রবাহ দিয়ে যে বাদ্যযন্ত্র সেটা হচ্ছে হারমোনিয়াম এবং সেতার, বেহালা, তাবলা এটা হাত দিয়ে বাজায়। এগুলো হচ্ছে বিভিন্ন তার সাথে যুক্ত থাকে। পরের প্রশ্নটি দেখি যে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কে কি বলে? তাহলে আগে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা বড় কোনটা ছোট সেই চারটা আমরা দেখি। তো সবচেয়ে ছোট তরঙ্গ হচ্ছে গামা রশ্মি, এরপর হচ্ছে বড় হচ্ছে এক্স-রে, এর থেকে বড় হচ্ছে অতিবেগুনি। এরপর মাঝামাঝি আছে দৃশ্যমান আলো, যে আলোটা আমরা দেখতে পাই, ৭ রঙের আলো। এর থেকে দৃশ্যমান আলো থেকে বড় হচ্ছে অবলোহিত, যেটাকে ইনফ্রারেড বলি, আইআর। তার থেকে বড় হচ্ছে মাইক্রোওয়েভ এবং সবচেয়ে বড় হচ্ছে রেডিও ওয়েভ। তো দেখো আমাদের দৃশ্যমান আলো থেকে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অতিবেগুনি, এক্স-রে, গামা রশ্মি এবং অতিবেগুনি রশ্মি হচ্ছে ইউভি অর্থাৎ আল্ট্রা ভায়োলেট রে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে আল্ট্রা ভায়োলেট রে অর্থাৎ ইউভি বা অতিবেগুনি রশ্মি। দেখো এই ধরনের কোয়েশ্চেন অনেকবার আসছে, এরকম আরেকটা কোয়েশ্চেন আছে আমরা সামনে পাবো। তাহলে এই চারটা দেখে তোমরা ভালো মতন এটা বুঝে নাও। পরের প্রশ্নটি দেখি, নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? তো আমরা জানি শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল এবং বায়বীয়। তাহলে দেখো পানি হচ্ছে তরল, পারদ তরল, লোহা হচ্ছে কঠিন এবং হাইড্রোজেন হচ্ছে বায়বীয়। তাহলে আমরা জানি কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে, তাহলে লোহা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটি দেখি, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা। তাহলে সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা কি? তার আগে আমাদের তীক্ষ্ণতা কি সেটা জানতে হবে। তো শব্দের তীক্ষ্ণতা হলেও শব্দের এমন একটা গুণ যার দ্বারা আমরা শব্দকে পাতলা বা মোটা হিসাবে দেখতে পারি অথবা পাতলা এবং মোটা হিসাবে বোঝা যায়। এবং শব্দের এই যে তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভরশীল এবং উচ্চ কম্পাঙ্কের শব্দের জন্য বেশি তীক্ষ্ণ এবং কম তীক্ষ্ণ হলে সেটা হচ্ছে নিম্ন কম্পাঙ্ক। তো আমরা জানি মেয়েদের শব্দর কম্পাঙ্ক হচ্ছে বেশি, তাই তাদের গলার স্বর হচ্ছে তীক্ষ্ণ। আর ছেলেদের কম্পাঙ্ক কম, তার গলার স্বর হচ্ছে ভরাট বা কম তীক্ষ্ণ। তাহলে দেখো তীক্ষ্ণতা দিয়ে আমরা কি করতে পারি? একই প্রাবল্যের খাদের সুর এবং চওড়া সুর, অর্থাৎ খাদের সুর এবং চওড়া সুরের মধ্যে পার্থক্য করা যায়। অর্থাৎ বেশি তীক্ষ্ণ এবং ভরা আ কম তীক্ষ্ণ এর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি। আর তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। এবং এটা দিয়ে শব্দের পার্থক্য বুঝা যায় না। এটা দিয়ে শব্দের পার্থক্য বুঝা যায় না। শুধু আমরা খাদের সুর আর চওড়া সুরের মধ্যে পার্থক্য বুঝি। যেটাকে বলা হচ্ছে পিচ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ১ এবং ২। দেখো ৫ নম্বর প্রশ্নটি, নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? তো আমরা জানি গ্র্যাভিটি ওয়েভ, শব্দ তরঙ্গ, বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ এগুলো হচ্ছে আমরা অনুভব করতে পারি না প্রতিক্রিয়া। তবে ওয়েভ ফাংশন এটার হচ্ছে প্রতিক্রিয়া অনুভব করা যায়। তারপরে দেখো শব্দের তীব্রতার একক কি? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার বিভিন্নভাবে আসে। তাহলে দেখো শব্দের তীব্রতার একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার এবং শব্দের তীব্রতা আই হলে যেটা হচ্ছে সমানুপাতিক বিস্তারের বর্গ সমান। এবং এটার আরেকটা কোয়েশ্চেন আসছে শব্দের তীব্রতার একক কি? তো শব্দের তীব্রতার আরেকটা একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তো এটা হচ্ছে আরেকটা যেটা আমরা লাস্টের দিকে একটা কোয়েশ্চেনে পাবো। এরপর দেখি যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ? তো আমরা জানি কঠিন মাধ্যমে সবচেয়ে বেগ সর্বোচ্চ, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। তো কঠিন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তো একটু আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্য একটা দেখে আসলাম যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে অবলোহিত বা ইনফ্রারেড। তো এখানে দেখো আমাদের কি আছে ইনফ্রারেড বা অবহেলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ। এই প্রশ্নটি দেখি, এখানে একটি চিত্র দেওয়া আছে। তো উদ্দীপকের আলোকে পরবর্তী ২ টি প্রশ্ন, এখানে ৯ এবং ১০ নম্বর প্রশ্নে আমরা অ্যান্সার করব। দেখো উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে
30 মিটার অর্থাৎ উৎস থেকে প্রতিবলক পৃষ্ঠে, এটাকে আমরা এস নেই, অতিক্রান্ত দূরত্ব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি নট 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো এখানে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে বি থিটাটা নির্ণয় করতে হবে। সেখান থেকে আমরা পরবর্তীতে টি এর মান নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তো এখান থেকে যদি টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই ভি। তো এখানে এস হচ্ছে আমাদের 30 মিটার আর ভি হচ্ছে ভি থিটা। তো ভি থিটা আমরা জানি ভি থিটা ভাগ ভি নট ইকুয়াল টু রুট ওভার টি থিটা ভাগ টি নট। তো এখান থেকে আমরা ভি থিটা ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার টি থিটা হচ্ছে 20 ডিগ্রি অর্থাৎ 20 প্লাস 273 আর টি নট হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ 0 প্লাস 273 আর ভি নট হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শব্দের বেগ পাবো হচ্ছে 341.87 মিটার পার সেকেন্ড। তো এই মানটা এখানে বসাই 341.87। তাহলে মধ্যবর্তী যে সময়টা আমরা পাবো সেটা হচ্ছে 0.088 সেকেন্ড। তাহলে এই উৎস থেকে প্রতিপক্ষ পৃষ্ঠে যেতে সময় লাগবে 0.088 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি। তাহলে পরের 10 নম্বর প্রশ্নটি দেখি একই চিত্রের। তো চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি বলছে সি বিন্দুতে শোনা যাবে না, বি বিন্দুতে শোনা যাবে, এ বি বিন্দুতে শুনতে এত সেকেন্ড সময় লাগবে। তো আমরা আগে দেখি যে সর্বনিম্ন দূরত্ব কত এই যে বেগে। যদি ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 341.87 মিটার পার সেকেন্ড আমরা আগে পাইছি এবং সর্বনিম্ন সময় হচ্ছে 0.1 সেকেন্ড। ন্যূনতম সময় সেক্ষেত্রে আমরা ন্যূনতম দূরত্ব পাবো হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে ভিটি ভাগ 2। তো এখানে যদি ভি এর মান এবং টি এর মান এবং 2 দিয়ে ভাগ করি তাহলে ন্যূনতম যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে 17.0935 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ এর কম হলে আমরা দূরত্ব কম হলে আমরা কোনো প্রতিধ্বনি শুনতে পাবো না। যদি প্রতিধ্বনি শুনতে হয় তার থেকে এটা থেকে বেশি হইতে হবে। তাহলে দেখো সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা দেখি দূরত্ব 16.5 মিটার, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, কথাটি সঠিক। বি বিন্দু থেকে শোনা যাবে। তো বি বিন্দু থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 0.5 প্লাস 16.5 যেটা হচ্ছে 17 মিটার, যা হচ্ছে ন্যূনতম দূরত্ব থেকে কম। তাহলে বি বিন্দুতে শোনা যাবে, আসলে যাবে না, তাহলে এটা সঠিক না। এই বি বিন্দুতে শুনতে 0.117 সময় লাগবে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর জন্য আমরা দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 3 প্লাস 0.5 প্লাস 16.5 অর্থাৎ 20 মিটার। তো ডি যদি 20 মিটার হয় সময় টি ইকুয়াল টু আমরা জানি লিখতে পাবো হচ্ছে 2d ভাগ বেগ। তো 20 গুণ 2 আর বেগ ছিল 341.87। তো যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আসলে অ্যান্সার পাবো 0.117 সেকেন্ড। তাহলে এই বিন্দুতে শুনতে সময় লাগবে 0.117 সেকেন্ড। তাহলে এটা 3 নম্বরটাও সঠিক। তাহলে দেখা যাচ্ছে 1 এবং 3 সঠিক। তাহলে অ্যান্সার বি। 11 নম্বর প্রশ্নটি দেখি। 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? তাহলে এটা হচ্ছে সরল দোলক। তাহলে আমরা জানি সরলকালের দোলকের দোলনকাল বা পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার সুতার দৈর্ঘ্য ভাগ অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে আমরা মান বসাই। সুতার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর 9.8 অভিকর্ষ ত্বরণ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2.007 সেকেন্ড, যা অলমোস্ট 2 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি 2 সেকেন্ড। তাহলে পরের প্রশ্নটি দেখি যে একটি উদ্দীপক আছে, একটি সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 2 কিলোহার্টজ। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 2 কিলোহার্টজ অর্থাৎ 2000 হার্টজ। সুরশলাকা থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড বেগে গমন করতে পারে। এখন দেখি সুরশলাকা থেকে, অর্থাৎ এখানে আমাদের বেগ ভি দেওয়া আছে, পর্যায়কাল বের করতে হবে, তরঙ্গের পর্যায়কাল। তো পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা জানি 1/f। তাহলে 1/2000। তাহলে অ্যান্সার পাওয়া হচ্ছে আমরা 0.005 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ।
তারপর দেখো সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গটা কি একটা শব্দ, তাহলে এটা যান্ত্রিক তরঙ্গ এবং এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমাদের জানায় রাখি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা যান্ত্রিক তরঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 0.17 মিটার। তো আমরা চেক করি, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি বাই এফ। তো ভি হচ্ছে 340 আর এফ হচ্ছে 2000 হার্জ। তাহলে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো 0.17 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক। তারপর দেখো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত সৃষ্টি হয়। তো অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এই ক্ষেত্রে হচ্ছে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত তৈরি হয়, কিন্তু যান্ত্রিক তরঙ্গ যেটা হচ্ছে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এইভাবে চলে, তাদের তরঙ্গ শীর্ষ এবং পাত সৃষ্টি হয় না। তাহলে 3 নম্বরটা হবে না, তাহলে 13 সঠিক অ্যান্সার হচ্ছে এ। 14 নম্বরটা দেখি, নিচের কোন সম্পর্কটি সঠিক? তো দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক, এটা হচ্ছে আমাদের সরল দোলক টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখান থেকে দেখো এল নিচে জি উপরে, তাহলে এটা ঠিক না। তারপরে 2 পাই জি বাই 2 এল, এল ইকুয়াল টু এটা দেওয়া আছে, এটাও ঠিক না। তারপর দেখো জি এর মান, তো এই ক্ষেত্রে যদি আমরা জি কে এক পাশে নেই তাহলে টি স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করি 4 পাই স্কোয়ার এল বাই জি। সেক্ষেত্রে আমরা যদি জি কে এক পাশে আনি তাহলে পাবো 4 পাই স্কোয়ার, টি স্কোয়ার নিচে যাবে এল, 4 পাই স্কোয়ার এল বাই জি, এটাও ঠিক না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। পরের প্রশ্নটা দেখি, যেখানে একটা চিত্র আছে, চিত্র 1 এবং চিত্র 2, এখানে আমাদের দুইটা তরঙ্গ দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো বলা আছে পি থেকে ওতে প্রসারিত, অর্থাৎ পি থেকে ওতে আসতে আমাদের 0.6 সেকেন্ড সময় লাগে এবং এম থেকে এন এ পৌঁছাইতে আমাদের 1.2 সেকেন্ড সময় লাগে। এখানে আমাদের কম্পাঙ্কের অনুপাত অর্থাৎ F1:F2 বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে দেখো কম্পাঙ্ক আমরা কিভাবে বের করব, এখানে আসলে পর্যায়কাল বের করার সাহায্যে আমরা কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে দেখো 1 নাম্বার চিত্রের জন্য এখানে পি থেকে এখান থেকে আসে এই পর্যন্ত হচ্ছে একটা কম্পাঙ্ক, আর এতটুকু হচ্ছে আরেকটা কম্পাঙ্কের অর্ধেক, অর্থাৎ 1.5 T1 এর মান হচ্ছে 0.6 সেকেন্ড। তাহলে আমাদের কম্পাঙ্ক T1 হবে 0.6 ভাগ 1.5। তো এটা ক্যালকুলেট করলে আমরা কি পাই, 0.4 সেকেন্ড। তো এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি F1 ইকুয়াল টু 1/T1 অর্থাৎ 1/0.4, যেটা অ্যান্সার আসবে 2.5 হার্টজ। একইভাবে 2 নাম্বার চিত্রের জন্য দেখো 2 নাম্বার চিত্রে এম থেকে শুরু হইলো এই পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ, আবার এখান থেকে শুরু হয়ে এখানে আসলো দুইটা তরঙ্গ। তাহলে দুইটা তরঙ্গ অর্থাৎ 2T2 ইকুয়াল টু হচ্ছে 1.2 সেকেন্ড। সুতরাং T2 হবে 2 দিয়ে ভাগ করলে 0.6 সেকেন্ড। এখান থেকে আমরা F2 এর মান পাবো, F2 ইকুয়াল টু 1/T2, যেখান থেকে 1/0.6 সেকেন্ড। তো এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5/3। তো আমাদের মূলত কি বের করতে হবে, আমাদের মূলত এই যে F1 আর F2 এর অনুপাত বের করতে হবে। তাহলে দেখো F1:F2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে F1 এর মান হচ্ছে 2.5 অনুপাত 5/3। তাহলে যদি এটাকে আমরা অনুপাত করি তাহলে অনুপাত করার পর আমরা পাবো হচ্ছে 3:2। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি, 3:2। পরের প্রশ্নটা দেখি, যে বাদুড় প্রায় কত কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করতে পারে? তাহলে বাদুড় হচ্ছে অনেক উচ্চ কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করতে পারে, যা আমরা মানুষ শুনতে পাই না, কারণ আমরা হচ্ছে 20 থেকে 20 মানে 20,000 হার্জ এই কম্পাঙ্কের মধ্যে শব্দ শুনতে পাই। তো বাদুড় যে শব্দ সৃষ্টি করে সেটা হচ্ছে 100 কিলো হার্জ। পরের প্রশ্নটি দেখি, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি? তো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা, পিচ এবং টিম্বার, এই তিনটে হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য 9 চাইছে, তাহলে 9 হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা, যা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। সর্বশেষ প্রশ্নটি দেখি, শব্দের তীব্রতার একক কি? তো এটা দেখো অনেকগুলো বোর্ডে আসছে এবং এই প্রশ্ন আরেকভাবে অন্যভাবে আসছিল, যেখানে একক ছিল জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার।
তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি, ওয়েবার পার মিটার স্কয়ার। অর্থাৎ ওয়েবার মানে হচ্ছে জুল পার সেকেন্ড। জাস্ট চেঞ্জ করে আমরা লিখতে পারি। তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আগামী ক্লাসে আমরা ২০২৩ সালে আসা এই অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো বুঝে, বুঝে এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।